আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে। আশা করছি সবাই ভালো আছেন এবং সবসময় ভালোর দলেই আছেন। আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ রাসেল ভাই, আমাকে ভূত.com-এ ভয়েস মেইলের মাধ্যমে সুযোগ করে দেওয়ার জন্য। আসলে রাসেল ভাই, আমি প্রথম ঘটনাটা পাঠানোর পর আপনি সিলেক্ট করেছেন এবং বলেছেন যে পূর্ববর্তী অনেক দর্শক আছে যারা আমার নাকি মাছের ঘটনা অনেক বেশি পছন্দ করেছেন এবং বলেছেন যে আমি যেন আরো যদি মাছের ঘটনা পাই সেটা জানাই। তো ধন্যবাদ যে লিসেনার্সরা আমার ঘটনাগুলো পছন্দ করেছেন। সরাসরি আমি ঘটনায় চলে যাই। আমি রাকিব আল হাসান, লালমনিরহাট জেলা, আদিতমারি থানা থেকে। আসলে রাসেল ভাই, আজকে যে ঘটনাটা শেয়ার করব এটা একটি বর্ষার সিজনের সময়, আর এটা একটি মাছ ধরা কেন্দ্রিক নিয়ে একটি ঘটনা। আর এই ঘটনাটা ঘটে যায় আমার চাচাতো ভাই লিপনের সাথে। আমি সরাসরি ঘটনায় চলে যাই। এখন লিপন একদিন, আসলে রাসেল ভাই, প্রচন্ড বৃষ্টি আর আকাশটা এত পরিমাণের ঘন কালো, একদম পুরো মানে আকাশের এত কুচকুচে কালো অবস্থা যেন পুরো মানে আমাদের গ্রামটা একদম অন্ধকারে ঢেকে গেছে। তো রাসেল ভাই, লিপনদের একটা জমি ছিল, সেই জমিটা ছিল একদম আমাদের এলাকায় এদিকে দোলা বলা হয়, খ্যাত বাড়িকে আর কি, যেখানে ধান চাষাবাদ হয়। এটা একটা বিশাল বড় এরিয়া, ওখানে সবাই ধান চাষাবাদই করে। এটা বিশাল বড় এরিয়া নিয়ে এটাকে দোলা বলা হয় আমাদের এলাকায়। তো এই চাষের জমি, তো ওনারা করছে কি, সেখানে তাদের জমির পাশে একটা খাল দিছে, বিরাট একটু মোটামুটি রাসেল ভাই আমার মতো যদি 5 ফুট মানুষ সাথে 5 ফুটের মতো একটা গর্ত খাল দিছে। এই খালের মধ্যে হয় কি, বর্ষাকালে রাসেল ভাই যখন পানি থই থই হয় তখন আর কি ওই জায়গাটাতে মাছ জমে ওই খালটাতে, তারপর তারা সেখান থেকে মাছ নিয়ে মারতে পারে। এটা তার পরিবারের জন্য একটা সাপোর্ট ছিল। তো সে একদিন প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর আকাশ পুরো খারাপ, হ্যাঁ এইরকম। তো ওর সিদ্ধান্ত নিল যে যখন বৃষ্টিটা থামবে আমি সেখানে মাছ মারতে যাব। রাসেল ভাই, সেদিন সে কাজই করলো। যখন বৃষ্টিটা কমে গেল এবং আকাশ তো এখনো পর্যন্ত কালো, কোনো চাঁদ দেখা যায় না, অন্ধকার কুচকুচে, ও লাইট নিয়ে, ওর একটা ছোট ভাই ছিল এবং ছোট ভাইয়ের বয়স আনুমানিক 12 বছরের মতো হবে, ওকে নিয়ে ও গেছে মাছ মারতে। ওখানে কিন্তু রাস্তায় কেউ নেই, যদি আপনাকে কেউ ওখানে মেরেও ফেলে, চিৎকারও দেন, মানে গ্রামের মানুষরা সম্ভব না, এত বড় ফাঁকা জায়গা, এখানে ধান চাষাবাদ হয়। হ্যাঁ, এখন ওখান থেকে গ্রামে আসতে তো একটু সময় লাগে। ওদের জমিটা ছিল একদম মাঝখানে এবং জমিটার পাশে একটা পুকুর ছিল। তো রাসেল ভাই, পরে সে ওর ভাইকে নিয়ে ও চলে যায়। যাওয়ার পর যখনই খালের কাছে গেল, দেখতেছে রাসেল ভাই মাছ এত গিজ গিজ করতেছে ওই খালটার মধ্যে। তো ও আর লোভ সামলাতে না পেরে বলে যে খুব তাড়াতাড়ি নামতে হবে এবং রাতারাতি মাছ মারতে হবে। রাসেল ভাই, যারা মাছ মারে তাদের নেশা কেমন, এটা কিন্তু যারা মাঝি বা মাছ মারছে কখনো অডিয়েন্সের মধ্যে, তারা বুঝতে পারবে আসলে মাছ মারাটা কতটা মজার। পরে ও নামছে, নামার পর ও মাছ ধরতেছে, ওর যে একটা নিয়ে গেছে, পাতিল নিয়ে গেছে, পাতিল ভর্তি হয়ে যাচ্ছে মাছে। হঠাৎ করে দেখে যে ওর যে ভাই ওখানে লাইট জ্বালাচ্ছিল, হঠাৎ লাইটটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার পর তো ও ভাবলো কি, ও মাছ ধরতে চায়, বলছে কিরে লাইট জ্বালা, লাইট অফ করলি কেন, মাছ মারবো কিভাবে, এরকম 2-3 বার বলার পর কিরে কথা শুনিস না বলেই পিছনে তাকাইছে। তাকানোর সঙ্গে সঙ্গে সে দেখলো যে তার ছোট ভাই ওখান থেকে উধাও হয়ে গেছে, কোথাও নেই। এটা দেখার পর সে চিৎকার দিয়ে উঠছে, ওর ছোট ভাইকে ডাকতেছে, কিরে কই গেলি। ওর তো হুশ আছে যে আমার ছোট ভাই তো আর এই খালে তো পড়ে না, খালে তো সে নিজেই নামছে, অল্প একটু খাল, সেখানে তো ও নামছে মাছ মারতেছে, ও গেল কোথায়। খুব চিল্লাচিল্লি শুরু করে দিল। ওখানে তো এমন একটা অবস্থা রাসেল ভাই, কেউ শুনতেছে না, ও জোরে জোরে চিল্লাচ্ছে। আর বৃষ্টির দিন ও আসলে মোবাইলটাও নিয়ে যায় নাই যে পরিবারে একটা কল দেবে, দিয়ে বলবে যে আমি এখানে পড়ছি বা এরকম, আমার বাচ্চা নেই, মানে আমার ছোট ভাই নেই, এই বলার মতো কোনো ওয়ে নেই। একমাত্র ওয়ে আছে, তাকে সেখান থেকে যেতে হবে তার বাড়িতে। এখন তার ছোট ভাই এখানে নাই, তাকে রেখে আবার যায় কেমনে, যদি সে মাঝখানে আসে পরে কি হবে না হবে। তো ও তো কথা বলতে পারে, কিন্তু তার ছোট ভাই তো কোনো কথাও বলো না, কোনো শব্দ হলো না। ওর শুধু একটু মনে হয়েছে রাসেল ভাই যে কেউ যেন এখানে একটা
ধপ করে একটা শব্দ হইলো যে কাউকে যে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, এরকম একটা শব্দ। কিন্তু ওটা তোয়াক্কা করে নাই, যেখানে অনেক কিছু ব্যাং ট্যাং তো লাভ দিতে পারে, এটা চিন্তা করলো, ওটা কোনো কিছু করে নাই। পরে রাসেল ভাই কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে ও খুঁজতেছে, হ্যাঁ, ও তো মানে কান্নাও ও করতেছে, ভয়ও পাচ্ছে, শরীর মানে হার্টবিটও সেই লেভেলের বাড়ছে আর কি। পরে হঠাৎ করে সে দেখতেছে দূর থেকে প্রায় আধা কিলোমিটারের মতো, আধা কিলোমিটার তো অল্প একটু হয়, আরো একটু কাছে হবে মেবি। ও বলছিল যে ভাই এটা 500 মিটার হবে না, তারও কম হবে। ওর একটা চিল্লানি আওয়াজ শুনতে পারছে। ও এটা শোনার পর ও চিন্তা করলো যে কিরে, এই আওয়াজটা তো আমার চেনা চেনা লাগতেছে, এই আওয়াজটা কার? ও তো আওয়াজ শুনে বুঝতে পারছে যে এটা ওর ছোট ভাইয়ের আওয়াজ। হ্যাঁ, ও বলতেছে যে আপনি কে, আপনি কে, ভাইয়া এটা কে, ভাইয়া এটা কে, এরকম চিল্লাচ্ছে। ও ওই দিক মানে আওয়াজকে কেন্দ্র করে সে দৌড় দিল ওই দিক দিয়ে, এবং দৌড়াইতে দৌড়াইতে যাওয়ার পর সে একটু কাছাকাছি আসছে, দেখতেছে যে তার ভাইয়ের সঙ্গে ধস্তাধস্তি হচ্ছে একটা মানে সাদা একটা মানে অবয়বের মতো একটা বৃদ্ধ মানুষ, বুড়ো টাইপের, চোখগুলো রাসেল ভাই মনে হচ্ছে চোখের যে রগগুলো আছে না, এগুলো স্পষ্ট দেখা যাচ্ছে, কালো রক্ত জমাট বেঁধে আছে। আর লোকটি খুবই রাগান্বিত, আর ওই বাচ্চাটাকে মানে টানতেছে। কিন্তু সবচেয়ে বড় কথা রাসেল ভাই, ওকে ধাপ করে নিয়ে আসতে পারলো, কিন্তু এতটুকু জায়গা ওকে নিয়ে যাইতে পারতেছে না। পরে যখন ওইটা দেখার পর ও আসলে খুব চিৎকার দিচ্ছে, আমার ভাইকে ছেড়ে দাও। ও তো জীবন জান ছেড়ে ওর সামনের দিকে আগাচ্ছে, ও তারপর নিয়ে যাবে। তারপর দেখে যে পাশের যে একটা পুকুর, ওই বাচ্চাটাকে সম্ভবত পুকুরের ভেতরে নিয়ে যাবে। আর কেন নিয়ে যাবে এটা তো কেউ বুঝতেছি না, তখন পর্যন্ত বুঝি নাই। ও পরে বলতেছে যে ভাই আমার ভাইকে ছেড়ে দাও। হ্যাঁ, ও জোরে চিল্লা বলতেছে আব্বা, মানে মানুষকে ডাকতেছে, আর এইরকম মানে ও কি করে বুঝতে পড়ে। ওর হঠাৎ করে মাথায় পড়লো, ও কিন্তু ওই লিপু কিন্তু আসলে আগে মাদ্রাসার স্টুডেন্ট ছিল, পরে গিয়ে স্কুলে পড়াশোনা করছে, করার পর এখন কিন্তু সে চাকরি করে, গ্রামের একটি শিক্ষক হিসেবে আছে এখন বর্তমানে। তবে ওর যে কাহিনীটা এটা ছিল কিন্তু রাসেল ভাই প্রায় 2015 সালের ঘটনা এটা। তো পরে এই ঘটনা হওয়ার পর ও হচ্ছে মানে মাদ্রাসার ছাত্র থাকায় ও ইয়াসিন সূরা ভাবলো যে আমি একটা সূরা পাঠ করি, যদি কিছু একটা হয়। ও ইয়াসিন সূরা পাঠ করা শুরু করলো। ইয়াসিন সূরা পাঠ করার মধ্যে ওর মানে ওই যে পিশাচটা তাকে টানতেছে, মানে ওর কিছুই হচ্ছে না, ও আবার টানতেই আছে। হ্যাঁ, ও আরো মানে একটা ফ্যাকাশে হাসি দিয়ে বলতেছে এগুলো কিছুই হবে না, এরা বলতেছে তুই যেটা চেষ্টা করতেছিস সেটা কিছুই হবে না। তখন ও চিন্তা করলো যে এই মানে এরকম ঝামেলা তো আসলে মানুষ রূপী জিনরাই করতে পারে। তো ওইটা চিন্তা করে ও বললো যে দেখি আমি একটু মানে জিন হয়তো বা আমি একটু এর যে সূরা জিনটা একটু পাঠ করি, দেখি কোনো ফায়দা হয় কিনা। রাসেল ভাই ওর সঙ্গে সঙ্গে সূরা জিন পাঠ করা শুরু করলো, এবং সম্ভবত সূরা জিনে তো আসলে সবকিছু মানে উল্লেখ করা আছে, একটা জিনদের কি কি শাস্তি হবে, তাদের কিয়ামতে কি রকম হবে, সবকিছু তো বলা আছে। ও যখন সূরা জিন পাঠ করা শুরু করলো, আর তখনই ঠাস করে ওটা মানে আকাশের দিকে তাকিয়ে আল্লাহ বলে একটা চিল্লা দিছে ওই জিন, এই শব্দটা শোনা গেছে। এবং ওরা তো আসলে ওই কিছুক্ষণ সময়ের জন্য হয়তো কোনো বৃদ্ধার মানে বৃদ্ধর মানে আকৃতি ধারণ করেছিল। রাসেল ভাই ও যখন সূরা জিন পড়া শুরু করছে, তখন ও আল্লাহ বলে চিৎকার করে আমার ভাইকে ছেড়ে দেয়। আমার ভাই তো দৌড়ে আমার কাছে চলে আসে। পরে ও দেখি কেমন কাঁপুনি দিয়ে ওর যে আকৃতিটা ছিল মানুষ আকৃতি, সেটা মানে ওর সঙ্গে সঙ্গে বিলীন হয়ে গেল। একটা দমকা বাতাস তখন উঠলো, এই বাতাসটা আমাদেরকে মানে পুরো অন্যরকম একটি বাতাস, ভয়াবহ একটি বাতাস আর কি। পরে রাসেল ভাই সেখানেও বিলীন হয়ে যায়। পরে আমি আমার ভাই তো সেখানে কান্নাকাটি তো আর থামতেছে না, খুব জোরে জোরে কান্না করতেছে, ভাইয়া ওটা কি জিনিস, গায়ে প্রচন্ড গন্ধ, কেমন এরকম বলতে বিশ্রী গন্ধ লাগছিল। পরে ওকে নিয়ে আমি খুব দ্রুত করে মাছ টাছ ওগুলো সব ফালাই দিয়ে আমরা সরাসরি বাড়িতে আসি। বাড়িতে আসার আমার মাকে আমি আর ওই যে আমার যে গর্তগুলো মাছ ধরছিলাম ওই মাছও আর নিতে যাইনি, মাছগুলো ওখানেই ছিল। পরে আমি আমার বাসায় আসি, আসার পর আমার আব্বু আম্মু সবাইকে চিল্লাচিল্লি ডাকে এগুলো বলি। আমার আম্মু তো প্রচন্ড কান্না। তারপর থেকে আমার ছোট ভাইয়ের আমার দুজনের এত পরিমাণে জ্বর ছিল, মানে এটা বলছে আর কি লিপু, যে তার এত পরিমাণে জ্বর ছিল যে ও নাকি আসলে মানে নিজেকে যে একটা ভালো স্বাভাবিক সুস্থভাবে নিয়ে আসবে এটা সম্ভব ছিল না। পরে 5-7 দিন চিকিৎসা নেওয়ার পরে জ্বর ভালো হয় না,
পরে কবিরাজ আনার পর ঝাড়ফুঁক দেয় এবং সেখানে কিছু কাটানি করে, কপাল শরীর বন্ধ করে। এই যে তারপরও জ্বর ভালো হয়েছে, তারপর থেকে আর ওই খালটাতে কখনো কেউ মাছ মারতেও যায় নাই এবং খালটা টোটালি স্টপ করে রাখা হয়েছে। তো রাসেল ভাই, এটাই ছিল আমার ঘটনা। আশা করবো যে অডিয়েন্সের ঘটনা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই তারা যেন লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সঙ্গে থাকে। আর যদি এরপর আমার ঘটনা ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। আমি নেক্সট একটি ঘটনা পাঠাবো, যদি সিলেক্ট হয় তাহলে আমি আবার ভয়েস মেল পাঠাবো। আমি জানি না আমার ফোনের রেকর্ড কেমন হয়েছে, তো আশা করবো নেক্সট টাইম যেন রাসেল ভাই আমাদেরকে সুযোগ করে দেওয়া হয়। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আশা করছি যে তার যে শোনানো ঘটনাটা, সেই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি আপনি ভালো আছেন আর ভালোর দলে আছেন। আমি জানি আপনি সবসময় ভালোর দলে। রাসেল ভাই, ঘটনা শুরু করার আগে আমি আপনাকে বলতে চাই, আমি 2010 সাল থেকে আপনার ভূত এফএম শুনে আসতেছি। বলতে পারেন ভূত এফএম না শুনলে আমার ঘুম আসে না। আমি এত পরিমাণ ভূত এফএম শুনেছি যা বলার বাইরে। তো আমি চেষ্টা করি প্রত্যেকটা এপিসোড আপনার শোনার। তো রাসেল ভাই, প্রথমে আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমার নাম হচ্ছে রিপন, আমি আদিতমণি লালমোহাট থেকে বলতেছি। আর আমি ভূত এফএমের একজন মডারেটর। আর আজকে আমি আপনাকে যে ঘটনাটা শেয়ার করব, এই ঘটনাটা আমাকে পাঠিয়েছে, তার নাম হচ্ছে তুহিন। তুহিনের বাড়ি হচ্ছে রংপুরের কাউনিয়া এলাকার একটি গ্রামে। আমি চেষ্টা করব তার মতো করে আপনাকে ঘটনাটা শেয়ার করার। তো রাসেল ভাই, কাউনিয়া আর পীরগাছার ওইদিকে তিস্তা নদীর যে সরু শাখাগুলো আছে, সেখানে মাছ ধরার নেশাটা মানুষের মানে মজ্জায় জন্য মিশে থাকে। বিশেষ করে সেই জায়গাটার অনেক মানুষজন মাছ ধরতে ভালোবাসে, তারা প্রতিনিয়ত মাছ ধরে। তো আমাদের এই ঘটনায় একজন যুবক আছেন, তার নাম হচ্ছে শফিক। তহিন ভাই বলেছেন যে তার পরিচিত, তিনি নাকি শফিক ভাই নাকি তার পরিচিত। তো তিনি এমনই একজন মানুষ ছিলেন যে তার প্রচণ্ড পরিমাণ মাছ ধরার নেশা। তো উনি রাত নাই দিন নাই, দেখা যায় যে বৃষ্টি বাদল যখনই মন চায় তিনি নিজেকে কন্ট্রোল করতে পারতেন না। তিনি মাছ ধরার জন্য যখনই মন পোষণ করতেন, তখনই মাছ ধরার উপকরণ বা যন্ত্রপাতিগুলো নিয়ে জাল বা হচ্ছে আদার্স মাছ ধরার যেগুলো দরকার হয়, বড়শি, বর্ষা, যেটাই হোক, তো সেগুলো তিনি নিয়ে মাছ ধরতে চলে যেতেন। এবং যদি প্রচণ্ড বৃষ্টি হয়, বাদল হয়, তারপরও তাকে মানে আটকানো কারো সাধ্য ছিল না। তার এত পরিমাণ মাছের ধরার নেশা ছিল। তো একদিন একইভাবে বর্ষার রাতে ছিল, একটু 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 করে বর্ষা পড়তেছিল, সাথে মানে গরমের দিনে এরকম হয় না যে প্রচণ্ড গরম প্লাস একটু করে বৃষ্টি পড়তেছিল, এরকম একটা অবস্থা। তো ভ্যাপসা গরম যাকে বলা হয়, যে দিনের বেলা প্রচণ্ড গরম ছিল, তো রাতের দিকে দেখা যায় যে হালকা বৃষ্টি হওয়ার কারণে বা বৃষ্টি হওয়ার কারণে তাপমাত্রাটা কমে যায়, এটাকে বলে ভ্যাপসা গরমের রাত। যাই হোক, তো শফিক ভাই খবর পেলেন গ্রামের একদম শেষ মাথায় যে গভীর দহ আছে, সেখানে নাকি ঢল নেমেছে আর বড় বড় বোয়াল মাছ ধরা পড়তেছে। অনেকেই নাকি সেখানে মাছ সেদিন পাচ্ছে। তো তিনি চিন্তা করলেন যে এখন তো ভিড়, তো উনি চিন্তা করলেন রাত্রিবেলা যখন কেউ থাকবে না তখন হয়তো অনেক মাছ তিনি ধরতে পারবেন। তো তিনি সেদিন রাত আনুমানিক 12টার সময় বের হন। তো শফিক ভাই ওনার জাল, হারিকেন আর একটা ধারালো দাও নিয়ে একাই রওনা দিলেন সেদিন। তো সেই দহটা ছিল একটা শ্মশান আর পুরনো নীলকুঠির ধ্বংসাবশের ঠিক মাঝখানে যে জায়গাটা, ওইখানে। তো জায়গাটাতে দুপুরে খুব একটা নিরাপদ মনে হয় না, আর রাতের বেলা তো কথা বাদেই দিলাম। তো উনি প্রচণ্ড সাহসী ছিলেন। তো শফিক প্রচণ্ড সাহসী ছিলেন। সাহসী থাকার কারণে তিনি নিজের সাহসের উপর ভর করে তিনি এগুলো আসলে পাত্তা দেন না। তো শফিক ভাই যখন সেই দহ এলাকায় পৌঁছালো, চারিদিকে একদম পিনপিত নীরবতা। ঝিঝি পোকার ডাকগুলো যেন কোনো ধরনের শব্দ করছিল না। তো শফিক ভাই জালে একবার টান দিতেই অবাক হয়ে গেলেন, জালে কোনো মাছ নেই। অথচ তিনি সেদিন জানেন যে প্রচণ্ড পরিমাণে অনেক মানুষ অনেক মাছ পেয়েছে, তো একটা মাছ তো পাওয়ার কথা, কিন্তু তিনি খুবই অবাক হলেন তার জালে কোনো মাছ নেই। কিন্তু জালটা এতটাই ভারী মনে হচ্ছিল যে পানির নিচে কে একজন তার জালটাকে টেনে ধরে রেখেছে। তো উনি গায়ের জোরে হ্যাঁচকা টান দিতেই দেখলো জালের ভিতরে কুচকুচে কালো রঙের লম্বা লম্বা চুলের এক বিশাল দলা উঠে এসেছে। তো শফিক ভাই ভাবলো হয়তো পচা শ্যাওলা বা অনেক দিনের শ্যাওলা, যে দেখা যায় চুলগুলো এরকম দেখায়
যারা শ্যাওলা চিনেন, চুলের শ্যাওলার নিচে কিন্তু পুকুরের কচুরিপানার নিচে কিন্তু চুলের মতো করে আঁশ থাকে। তো উনি ভাবলেন যে হয়তো এলে কোনো শ্যাওলার ধরার চুল এগুলো আটকে গিয়েছে চালের মধ্যে। তো উনি আবার সুন্দরভাবে জালটা পরিষ্কার করলেন এবং পরিষ্কার করে আবার জালটা তিনি পানির মধ্যে ফেললেন। তো দ্বিতীয়বার যখন উনি জালটা উপরে তুললো, উনি দেখলেন যে জালের ভিতর কয়েকটা রূপালী রঙের মাছ ছটফট করছে। তো উনি খুশি খুশি মনে মাছগুলোকে ধরতে গেল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো রাসেল ভাই, যখনই ওই মাছগুলো হাতে নিল, তো মাছগুলো ওর আঙ্গুলের মাঝখানে সাপের মতো পিছলে গিয়ে কিরকম একটা হাসতে শুরু করলো। হ্যাঁ রাসেল ভাই, আপনি ঠিকই শুনেছেন। অনেকে হয়তো অবাক হবেন যে এটা কিরকম কথা, যে মাছ কখন হাসে, কিন্তু এটাই। তিনি অবাক হয়ে যান যে তার হাতের মধ্যে যে মাছগুলো সেগুলো তার হাতটাকে সাপের মতো পেঁচিয়ে ধরে, সেই মাছগুলো মানুষের মতো করে খিলখিল করে হাসতেছে। তো তিনি অনেক অবাক হলেন যে এটা কিভাবে সম্ভব, মানুষের মতো খিলখিল করে কি মাছ হাসতে পারে। তো শফিক ভাই প্রথমে ভাবলেন যে হয়তো তিনি ভুলভাল দেখতেছেন। তো উনি যখন তার নিজের চোখগুলো কষলে আবার দেখার চেষ্টা করলেন, কিন্তু তিনি এবার দেখেন যে সেখানে কিছুই নেই, সেখানে সেই রূপালী মাছগুলো। তিনি এবার অবাক হয়ে যান এবং তিনি চিন্তা করলেন যে হয়তো তার মনের ভুল। ঠিক ওই সময় দহের মাঝখানে একটা আলোড়নের সৃষ্টি হলো। শফিক ভাই দেখলেন পানির নিচে ধীরে ধীরে একটা বিভৎস মাথা ভেসে উঠতেছে। সেই মাথায় কোনো চামড়া নেই, শুধু মাংসের উপর লম্বা লম্বা চটচটে চুল। সেই অবয়বটা ধীরে ধীরে পাড়ের দিকে আসতে লাগলো। তো শফিক ভাই দেখলো যে ওঠার উচ্চতা প্রায় 10 ফুট হয়ে গেছে, আর তার হাতগুলো মানুষের চেয়ে 4 গুণ লম্বা, আর নখগুলো যেন মাছ কাটার বটির মতো ধারালো। তো সেই অবয়বটা শফিক ভাইয়ের একদম সামনে এসে দাঁড়ালো। শফিক ভাই ভয়ে এক পাও নড়তে পারতেছিল না। তো সেই অবয়বটা তার ঝুলে পড়া চোয়াল দিয়ে অদ্ভুত একটা শব্দ করে বলল, শফিক, তুই তো অনেক মাছ খেয়েছিস, আজ কি আমার মাছগুলো আমাকে ফিরিয়ে দিবি? তো এইরকম একটা গম্ভীর গলা, একটা কর্কশ, অনেকগুলো ভয়েস মিশ্রিত একটা কণ্ঠ দিয়ে বললো এরকম একটা কথা। তো বলেই সেই তার লিকলিকে লম্বা হাতটা দিয়ে শফিক ভাইয়ের জালের ভিতরে থাকা মাছগুলোকে তুলে নিয়ে সরাসরি নিজের পেটের মধ্যে ভরে দিল। শফিক ভাই দেখলো এই অবয়বটার পেটটা স্বচ্ছ কাচের মতো, যার ভেতরে অনেকগুলো মানুষের মাথা কিলবিল করতেছে। তারা সবাই আর্তনাদ করতেছিল। তো শফিক ভাই তখন খুবই ভয় পেলেন এবং তিনি আল্লাহর নাম ডাকা শুরু করলেন। এবং যখনই তিনি আল্লাহর নাম নিয়ে দোয়া করতে শুরু করলেন, তখনই তিনি অনুভব করলেন যে সেই অবয়বটা এবার কাঁপতেছে। তো যখনই দেখলেন যে সেই অবয়বটা কাঁপতেছে, রাসেল ভাই, যেহেতু শফিক ভাই খুবই সাহসী ছিলেন, তার কাছে একটা দা ছিল এবং সেই দা দিয়ে সেই অবয়বটাকে দিছেন এক কোপ, এবং কোপ দেওয়ার সঙ্গে সঙ্গে সেই অবয়বটার একটা হাতের মধ্যে কোপ খেয়ে যায় সেই অবয়বটা। রাসেল ভাই বিশ্বাস করেন সেই কোপটা লাগার সাথে সাথে ওই ক্ষত থেকে রক্ত নয়, বরং জীবন্ত কয়েকটা ছোট ছোট মাছ ছিটকে ছিটকে বেরিয়ে আসতে লাগলো। সেই অবয়বটা একটা বিকট চিৎকার দিল এবং চারপাশে পানি হঠাৎ টকবক করে ফুটতে শুরু করলো। শফিক ভাই জাল ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করলো, কিন্তু ওনার মনে হলো যে চারপাশের গাছগুলো যেন ওনার দিকে হাত বাড়িয়ে দিচ্ছে এবং গাছগুলো যেন খুবই ঘন হতে শুরু করলো, যেন ওনাকে সামনের দিকে এগিয়ে যেতে দেবে না বা সামনে কি আছে সেটা দেখতে দেবে না। তো উনি তারপরও দৌড়াতে দৌড়াতে এক সময় একটা বড় গর্তের মধ্যে পড়ে যায়। তিনি বুঝতে পারেন না সে কোথায় পড়ে গেছেন এবং কোনো কিছু মতেতে বাড়ি খেয়ে তিনি সেখানে জ্ঞান হারিয়ে ফেলেন। তো পরের দিন সকালে এলাকার কিছু মানুষ নদীতে মাছ ধরতে এসে শফিক ভাইকে অজ্ঞান অবস্থায় পান। তো পরবর্তীতে তারা তাকে উদ্ধার করে। ওরা দেখে যে শফিক ভাইয়ের সারা শরীরে মাছের আঁশের মতো ছোট ছোট গভীর ক্ষতচিহ্ন তৈরি হয়েছে। এমনকি ওনার জামা কাপড়ের ভিতরে মরা ছোট ছোট মাছের টুকরো পাওয়া গিয়েছিল। তো শফিক ভাই সুস্থ হওয়ায় প্রায় তিন সপ্তাহ লেগেছিল। উনি এখনও রাতের ঘুমের ঘোরে চিৎকার করে ওঠেন, বলেন যে আবল তবল কথা বলেন। তো কাউনিয়ার ওই দহ এলাকাটা নাকি এখনো পুরোপুরি মানুষ এড়িয়ে চলে,
মানুষ ওখানে মাছ এখন রাতের বেলা ধরতে যায় না বলেই চলে, অথচ সেই শফিক ভাইয়ের ওই এলাকায় মানুষ অনেকেই, এই শফিক ভাইয়ের মতো অনেকেই আছে যারা খুবই মাছ ধরার প্রচণ্ড পরিমাণ নেশা। তো এখন আর শফিক ভাই আসলে ওই আগের মতো যে মাছ ধরার নেশা ছিল সেটা একদম নেই। তিনি এই ঘটনার ঘটার পর থেকে তিনি আসলে আর রাতের বেলা মাছ ধরতে যান না রাসেল ভাই। তাই তিনি এতটাই সেদিন ভয় পেয়েছিলেন, এবং এই ভয় পাওয়ার কারণে 3 সপ্তাহ তার শরীরে প্রচণ্ড পরিমাণ জ্বর ছিল, এবং জ্বরের কারণে তিনি আবোল তাবোল বলতেন। পরবর্তীতে আসলে ডাক্তার দেখানো হয়, ডাক্তারের মাধ্যমে তিনি সুস্থ হননি। তো পরবর্তীতে যখন এলাকার বড় একটা হুজুরের কাছে দেখা হয়, তিনি বলেন যে সেই অবয়বটা তাকে কোনো একটা মায়াজলের মধ্যে আবদ্ধ করেছে। তো পরবর্তীতে তিনি পানি পড়ার এবং তাবিজ দেন, পরবর্তীতে তিনি ঠিক হয়ে যান। তো শফিক ভাই এখন সম্পূর্ণ সুস্থ আছেন, কিন্তু তিনি বলেন যে, বা তার পরিবার জানান যে মাঝে মধ্যেই নাকি তিনি রাত বিরাতে হুটহাট চিৎকার চেঁচামেচি করেন, যে মনে হয় তার উপর কেউ ভর করেছে। তো এই ছিল ঘটনা। আমি জানি না ঘটনাটা কতটুকু ভালো লেগেছে রাসেল ভাই। আমি চেষ্টা করেছি তুহিন ভাইয়ের মতো করে আপনাকে শেয়ার করার। আর ঘটনাটা আমাকে পাঠিয়েছে হলো তুহিন, তার বাড়ি হচ্ছে রংপুরের কাউনিয়া এলাকায়। তার এলাকার নাম বলতে তিনি নিষেধ করেছেন, যদিও আমাকে বলেছেন। আমি চেষ্টা করবো এটা পাঠানোর সময় হাইলাইট করতে এলাকার নামটা। তো যারা হলো কাউনিয়া থেকে এই ঘটনাটা শুনতেছেন, আশা করি তারা এই ঘটনার সত্য মিথ্যাটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তো এই ছিল রাসেল ভাই ঘটনা, যদি ভালো লাগে শেয়ার করবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনাকে ধন্যবাদ যে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমি যেই ঘটনাটি আপনার সঙ্গে শেয়ার করছি, এই ঘটনাটি আমাদের গ্রামেরই শীতের একদম শেষ সময়ের একটি ঘটনা। আমি আর আমার গ্রামের এক বড় ভাই রাতে নদীতে বড়শি ফেলে মাছ ধরতে গিয়েছিলাম। তো একটু বলে রাখি যে আমাদের এই গ্রামের এই নদীটা একটা সরকারি নদী, এখানে যেভাবে পারে মাছ মেরে নিয়ে যায়। তবে আমি এবং আমার বড় ভাইয়ের বিশ্বাস যে রাতের বেলা আসলে সেখানে মানুষ কম থাকে, তো রাতের বেলা আমরা বড় মাছ আর কি আটকাতে পারি। এই জন্যই আমরা আসলে রাতের বেলা গিয়েছিলাম। জায়গাটা একটু দূরে, আমাদের এলাকা থেকে বেশ খানিকটা দূরে, যেখানে লোকজন খুবই কম যায় রাত্রের বেলা, বিশেষ করে দিনের বেলা অনেকেই যায়। যাই হোক, আমরা প্রায় রাত 2টার দিকে সেখানে গেলাম। আমরা নৌকা নিয়ে পাড়েই বসেছিলাম, দুজনেই চুপচাপ বড়শির দিকে তাকিয়ে আছি, কারণ আমাদের টার্গেট বড় মাছ ধরার। যাই হোক, হঠাৎ করে আমার বড়শিটাতে জোরে একটা টান পড়লো। আমার মনে হলো যে বিশাল বড় কোনো মাছ হয়তো। আমি অনেকটা খুশি হয়ে গেলাম এবং বড় ভাইকে বললাম, ভাই আমার বড়শিতে মনে হয় বড় কিছু ধরেছে, টানটা একটু বেশি জোরে লাগতেছে। আমি টানতে শুরু করলাম, কিন্তু বড়শিটা যেন লড়ছেই না। ওপাশ থেকে কেউ যেন শক্ত করে ধরে আছে। ভাই বলল, আস্তে টান, ছিঁড়ে যাবে, এত জোরে টানার দরকার নাই তো। আমি বললাম, ভাই বড় কিছু হবে, আমি তো টানতে পারছি না। ভাই বলল যে ধীরে ধীরে টান। তারপর আমি কি করলাম, ধীরে ধীরে টানতে লাগলাম, কিন্তু আসতেছে না। তারপর বড় ভাই আসলো আমার কাছে, এসে সে ধীরে ধীরে টানতে 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 একটা ধীরে ধীরে একটা কিছু একটা ভেসে উঠতে লাগলো। আমি প্রথমে মনে করলাম যে বড় ধরনের কোনো মাছ হবে হয়তো, কিন্তু একটু পরে উপরে দেখি একটা লম্বা চুলওয়ালা ভেজা মাথা। আমার হাত কেঁপে উঠল। ওটা মাছ না, একটা পুরো মানুষের মাথা। চুলগুলো পানিতে লেপ্টে আছে, মুখ দেখা যাচ্ছে না। আমি ভয় পেয়ে বড়শি ছেড়ে দিতে যাচ্ছিলাম, ঠিক তখনই সেই মাথাটা হঠাৎ করে আমার দিকে ঘুরে গেল। চোখ দুটো পুরো খোলা আর ঠোঁটটা শুধু লড়ছে। আস্তে আস্তে সে যেন কিছু একটা বলছে, আমি ঠিক বুঝতে পারছি না। ঠিক তখনই আমি বুঝতে পারলাম, আর একটু টানো, আমাকে উদ্ধার করো। আমি চিৎকার করে বড়শিটা ছেড়ে দিলাম এবং আমার বড় ভাই থপ করে বড়শিটা ছেড়ে দিল এবং সেটা চুপ করে পানির মধ্যে ডুবে গেল।
আমরা দুজনে একদম চুপ হয়ে আছি। বলার মতো কোনো অবস্থাই নেই আমাদের দুজনের মধ্যে। তারপর আমার যে ভাই সেখানে ছিল, সে অনেক ভয় ভয় গলায় আমাকে বলল, চল বাড়ি চলে যাই, এখানে মনে হচ্ছে খারাপ কিছু আছে। আমরা জিনিসপত্র গুছাতে লাগলাম আর ভাবলাম যে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে আমাদের চলে যেতে হবে। কিন্তু আমরা জিনিসপত্র গুছাতে লাগলাম, ঠিক তখনই আমার ভাই হঠাৎ করে থেমে গেল। সে নদীর দিকে তাকিয়ে আছে। আমি বললাম, কি হলো ভাই? সে কোনো উত্তর দিল না, শুধু আঙ্গুল তুলে পানির দিকে দেখালো। আমি তাকালাম আর যা দেখলাম সেটা আমার চোখের মধ্যে এখনো ছবির মতো আঁকা হয়ে আছে। নদীর মাঝখানে অন্ধকার পানির ওপর অনেকগুলো মাথা ভেসে আছে। সবগুলো একসাথে আমাদের দিকে তাকিয়ে আছে, চোখগুলো খোলা, একদম নিঃশব্দ। তারপর একসাথে ধীরে ধীরে বলল, আরেকজন নামও, আমরাও তোমাদের মতো মানুষ হতে চাই। আমি আর আমার ভাই আর এক সেকেন্ডও সেখানে দাঁড়াইনি। আমরা সোজা এত জোরে দৌড় দেই যে আমাদের দম আটকে যাচ্ছে। তারপরেও আপ্রাণ চেষ্টা করে আমরা গ্রামের দিকে চলে আসলাম। পরদিন সকালে সাহস করে আমরা আবার সেখানে গেলাম। দেখলাম সব কিছুই স্বাভাবিক। আমরা যে মাছ ধরার জন্য খাবারগুলো রেখেছিলাম সেগুলোও আছে। আমার যে বড়শিটা ছিল, বড় ভাই বসিয়ে ছিল, সে সব কিছুই আছে। কিন্তু আমার যে বড়শিটা ছিল, সেই বড়শির সাথে একটা কিছু আটকানো ছিল, একটা লম্বা ভেজা চুলের গোছা। চুলের গোছা বলতে আর্টিফিশিয়াল যে চুলগুলো থাকে সেই রকম একটা কিছু। মানে এটা কেউ হয়তো ব্যবহার করে সেখানে ফেলে দিয়েছে, আর সেটাই আমার বড়শির মধ্যে আটকে গেছে। মূলত পুরো ঘটনাটা আমাদের কাছে এমন একটা আতঙ্ক সৃষ্টি করেছে যে আতঙ্কটা আমার মধ্যে এখনও আছে। তারপর সেখান থেকে আমরা চলে আসি এবং পুরো ঘটনাটা যখন আমি আমার বাবাকে বলি, তখন তিনি আমার একজন হুজুরের কাছে নিয়ে যায় এবং হুজুর আমাকে কিছু দোয়া কালাম পড়ে ফু দেয়। তারপর থেকে আসলে এখন পর্যন্ত আমার সঙ্গে তেমন কোনো কিছুই হয়নি। আমি ভালো আছি, সুস্থ আছি। তবে আমার মনে হয় না সেদিন আমরা তেমন ভয়ঙ্কর কিছু দেখেছিলাম। জাস্ট এটা আমাদের মনের একটা বেশি ভয় ছিল, কারণ প্রতিনিয়ত ভূত এফএমের এপিসোডগুলো শোনা হয়। এগুলো শুনতে শুনতেই একটা মনের মধ্যে ভয় চলে আসছে বলেই এরকম একটা ঘটনা ঘটে গেছে। যাই হোক, সব কিছু মিলে ঘটনাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। রাসেল ভাই, বিশেষ করে এই ঘটনাটি আমার একজন ফেসবুক ফ্রেন্ড আমাকে পাঠিয়েছে। তো সেই ঘটনাটি আমি অডিও রেকর্ড করে আপনার কাছে পাঠিয়ে দিলাম। আশা করছি যে এই ঘটনাটি সিলেক্টেড হবে। যদি সিলেক্টেড হয় তাহলে অনেক বেশি কৃতজ্ঞ থাকব। আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমি এখন থেকে চেষ্টা করছি যে প্রতিদিন যেন আপনাকে ভয়েস দিতে পারি, রেকর্ড দিতে পারি। আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন এবং আমাদের লিসনারদের জন্য অনেক অনেক শুভকামনা এবং সবার দোয়া কামনা করছি। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আশা করছি যে তার যে শোনানো ঘটনাটা, সেই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম সিরাজ ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন আর ভালোর দলেই আছেন। আমি রোহান আহমেদ, আছি যশোর থেকে। আমি বর্তমানে অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যয়ন করছি। আমার বাসা অনেক দূর হওয়াতে স্টোরি সরাসরি স্টুডিওতে এসে শেয়ার করা সম্ভব না, তাই লিখে পাঠালাম। ভালো লাগলে লিসেনারদের পড়ে শোনাবেন। আজ আমি আপনাদের মাঝে একজন যুবক ছেলের ঘটে যাওয়া অতীত, বাস্তব এবং 100% সত্য একটি লোমহর্ষক ঘটনা শেয়ার করব। ঘটনাটি ঘটে আমাদের যশোর জেলার এয়ারপোর্ট রোড নামে একটি স্থানে। চিরপরিচিত এরকম একটি স্থানে এরকম একটি লোমহর্ষক ঘটনা ঘটে যাবে সত্যি কখনো আমি কল্পনা করতে পারিনি। তার কারণ এই স্থান আমার বাসা থেকে মাত্র 4 কিলোমিটার দূরে, যেখানে অনেক গিয়েছিলাম আমি। কত আড্ডা দিয়েছিলাম,
এবং বর্তমানে সেটা একটি লোকজনের বিনোদনের কেন্দ্র হয়ে উঠেছে। বোঝার সুবিধার্থে আমি ঘটনাটা একটু বর্ণনা দেই। এক কথায়, যশোর জেলায় অবস্থিত বিমানবন্দরে যাওয়ার হাফ কিলোমিটার আগে রোডটাকেই বলা হয় এয়ারপোর্ট রোড। আবার যেখানে মূলত আর্মিদের ট্রেনিং সেন্টারও রয়েছে, যার জন্য তাকে ক্যান্টনমেন্টও বলা হয়ে থাকে। এই এয়ারপোর্ট রোডের দুই পাশ দিয়ে কোনো ঘরবাড়ি নেই, চারদিকে শুধু বড় বড় ফাঁকা মাঠ, যেটা আর্মিদের ট্রেনিং দেওয়ার জন্য প্রস্তুত করে রাখা। আরও আছে রাস্তার পাশ দিয়ে বড় বড় গাছ, তার থেকে কিছু দূর এগোলেই পড়ে যায় বিশাল বড় এক কাশবন। তারপরেই আছে আর্মিদের মাছ চাষ করার বড় বড় বেশ কিছু পুকুর। লোকমুখে শোনা যায় অনেক আগে এক সময় এই রোডটা ছিল খুবই ভয়ঙ্কর। রাতের বেলায় মানুষ খুবই কম এই রোড দিয়ে চলাফেরা করত। এমনকি রাতে অনেকে এখানে ভয়ের কিছু দেখতে পর্যন্ত পেয়েছে। এই ছিল সংক্ষিপ্ত আকারের ঘটনার স্থানটির বর্ণনা। সো লিসেনার্স, আমি কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাচ্ছি। তার আগে বলে নেই, লেখার অনাকাঙ্ক্ষিত ভুল ত্রুটি হলে সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। মূল ঘটনাটা 1 নভেম্বর 2024, দিনটি ছিল শুক্রবার। এই গ্রামের একজন 24 বছর বয়সের যুবক, তার নাম সিয়াম। সে তার নিজ গ্রাম থেকে বাইসাইকেল নিয়ে বাইরের শহরের দিকে যায় তার একটি প্রয়োজনীয় কাজের উদ্দেশ্যে। যথারীতি তার প্রয়োজনীয় কাজ শেষ করে সে আবার বাড়ির দিকে রওনা হয়। ততক্ষণে দিনের আলো ডুবিয়ে রাতের ঘন আলো অন্ধকার নেমে এসেছে। সে তার বাইসাইকেলটি নিয়ে গুড়গুড় করে চলতে থাকে তার নিজ বাড়ির উদ্দেশ্যে। ততক্ষণে অনেক রাত হয়ে গেছে, তখন আনুমানিক রাত 1টার মতো হবে। সেই দিন রাস্তার অনেক বিদঘুটে অন্ধকার ছিল, বলতে গেলে নিজের থেকে মাত্র 1 হাত দূরেই কিছু দেখা যায় না। সিয়াম তার কাছে থাকা একটা অ্যান্ড্রয়েড ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে এই অন্ধকার ভেদ করে চলছে। চারদিকে ঝিঝি পোকার ডাক, সাথে হালকা হালকা মাঠের দিক থেকে মৃদু বাতাস বয়ে আসছে। সব মিলিয়ে তখন একটি গা ছমছমে পরিবেশ তৈরি হয়েছে। সিয়াম এয়ারপোর্টের রোডের মাঝ দিয়ে মাঠের অর্ধেক অংশ পার করে ফেলছে। এবার সে সেই বড় কাশবনের পথের কাছে চলে এসেছে। কে জানতো তার জন্য সামনে অনেক খারাপ কিছু অপেক্ষা করছে। সিয়াম যখন কাশবনের পথে চলতে চলতে হঠাৎ খেয়াল করলো যে অনেক বড় বড় 2টি বিশাল আকৃতির শেয়াল তার সামনে তার দিকে তাকিয়ে আছে। সেটার কোনো পাত্তাই দিল না সিয়াম। তার কারণ হলো, এখানে বড় কাশবনে নিত্যদিনই এরকম শেয়াল দেখতে পাওয়া যায়। সে যখন কাশবনের একেবারে মাঝামাঝি, সে লক্ষ্য করলো কাশবনের ভেতরে কে যেন একটা মেয়ের কণ্ঠে কুপিয়ে কুপিয়ে কাঁদছে। কান্নার সাউন্ডটা সে স্পষ্ট শুনতে পায়। সে মনে করে কোনো মেয়ে কোনো ধরনের সমস্যায় পড়েছে কিনা, আর এই কাশবনের ভেতরে কি কোনো অসামাজিক কর্মকাণ্ড চলছে। সিয়াম এই ভেবে সাইকেল থেকে নেমে আস্তে আস্তে সেই আওয়াজের পথ ধরে কাশবনের কিছুটা অংশ ঢুকে যায় এবং নিজের হাতে থাকা স্মার্টফোনটির ভিডিও অন করে সামনের দিকে এগোতে থাকে, যেন কোনো কিছু ঘটলে সাথে সাথে সেটা রেকর্ড করে ফেলতে পারে। সিয়াম সামনের দিকে যত এগোচ্ছে, কান্নার সাউন্ডটা ততই স্পষ্ট হচ্ছে। তার কানে আসছে। এবার সেই কান্নার সাউন্ডটা অনেক করুণ হতে থাকে। সিয়ামের বুকের ভেতর ধরফরানিটা বেড়ে যায়। ততক্ষণে সে আওয়াজটির একদম কাছে চলে এসেছে। সে যেই না আওয়াজটির কাছে আসে, তখনই সে কাশবনের ভেতরে এক বীভৎস দৃশ্য দেখতে পায়, যেটা যে কোনো কেউ কখনো দেখতে চাইবে না। সে দেখতে পায় একটি ভয়ঙ্কর অবয়ব। অবয়বটি দেখতে এতই কুৎসিত, এতই লম্বা, প্রায় 7 ফিট, দেখতে অনেকটা মানুষের মতো, আবার কিছুটা শেয়াল আকৃতির। তার চোখ দুটো টকটক করছে। সেই অবয়বটি কালো থেকে ততক্ষণে রক্তের মতো কিছু একটা গড়িয়ে পড়ছে। তার সারা গা
পশমে ভর্তি এবং সেই অবয়বটি তার দিকে অনেক ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে যেন তখনই তাকে ছিঁড়ে খেয়ে ফেলবে এবং সেই অবয়বটি কিছু ভাবার আগেই তার উপর বাজেভাবে আক্রমণ করে বসে। সে পালানোর সুযোগটা পর্যন্ত পায় না। অবয়বটি তাকে ছিন্ন ভিন্ন করতে থাকে। তার গায়ে নখ দিয়ে বড় বড় আঁচড় কেটে পিঠের দিকে খুব জোরে চড় থাবা এবং বাম হাত কামড় বসিয়ে দেয়। শরীর থেকে খুবলে খুবলে মাংস খেতে থাকে। সিয়াম যন্ত্রণায় চিৎকার করে। তার এই করুণ আর্তনাদের পুরো রোড যেন কেঁপে ওঠে। অনেক কষ্টে সিয়াম আল্লাহু আকবার বলে জোরে জীবন বাঁচানোর শেষ আশা নিয়ে প্রাণপণে দৌড়ানোর চেষ্টা করে এবং জোরে জোরে বলতে থাকে, দয়া করে আমাকে কেউ বাঁচান, দয়া করে আমাকে কেউ বাঁচান। এবং তার এই পালানোটাই যেন সম্পূর্ণ বৃথা হয়ে যায়। অবয়বটি তাকে আবারও ধরে ফেলে। সিয়াম আবারও চিৎকার করে। তার সামনের দিকে 300 গজ দূরে একজন নাইট গার্ড থাকে এবং তার পেছনে 300 গজের মতো দূরে একজন নাইট গার্ড থাকে। সিয়ামের অবস্থান 2 নাইট গার্ডের মাঝামাঝি, খুব একটা বেশি দূরে নয়। সৌভাগ্যক্রমে গার্ডে থাকা অবস্থায় 2 নাইট গার্ডই তার আর্তনাদ শুনতে পায় এবং ভয়ে তাদের দুজনের মেরুদণ্ড নিয়ে এক শীতল স্রোত বয়ে যায়। তারা মোবাইলের মাধ্যমে দুজন দুজনের সাথে দ্রুত কথা বলে এবং দুজন সেখানে যেতে সাহস পায় না, কারণ একে তো অনেক রাত, তারপরে জায়গাটা একটু বদনাম রয়েছে। তারা হয়তো বুঝতে পেরেছিল এটা কোনো অলৌকিক ঘটনা। তারা সরাসরি আর্মিদের ক্যাম্পে ফোন করে এবং তাদের ফোন পাওয়ার প্রায় সাথে সাথে আর্মি বাহিনী একটি গাড়ি এবং ফোর্স নিয়ে দ্রুত সেই স্থানটিতে পৌঁছায়। সেই সাথে ওই 2টি নাইট গার্ডও সেখানে আসতে থাকে। গাড়ির দূর থেকে দেখে ভয়ে তারা দ্রুত সেখানে পৌঁছায়। পৌঁছানোর পর সেই অবয়বটি সিয়ামকে ছেড়ে দিয়ে অদৃশ্য হয়ে যায়। সেখানে শুধু পড়ে থাকে সিয়ামের রক্তাক্ত বিভৎস অতি মরাদেহ। তারা সেখান থেকে অতি দ্রুত আমাদের 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ইমার্জেন্সিতে সিয়ামকে অ্যাডমিট করে এবং ডাক্তারের কিছু চেষ্টায় তার জ্ঞান ফেরে কিছুক্ষণের জন্য। কারণ তার অবস্থা খুবই বাজে ছিল, আর সেই অল্প সময় তার মুখ থেকেই সরাসরি এই ঘটনার কিছু অংশ শোনা যায়। তার সাথে কি ঘটেছিল তা সে বর্ণনা করে। তার হাতে থাকা ফোনে কিছু রেকর্ডও পাওয়া যায়। এটা অনেকেই তার মোবাইল চেক করে দেখতে পেয়েছে এবং ডাক্তার তাকে ইমিডিয়েটলি আইসিইউতে পাঠানোর ব্যবস্থা করে, কারণ তার অবস্থা বেশ বাজে ছিল। শরীরের প্রতিটি জায়গায় ক্ষত বিক্ষত হয়ে রয়েছে। শরীরের বিভিন্ন জায়গায় বড় বড় নখ দিয়ে আঁচড়ানোর দাগ, যার কারণে শরীর থেকে মাংস উঠে গিয়েছে এবং বাম হাত থেকে খুব বাজেভাবে মাংস খুবলে খুবলে খেয়ে নিয়েছে। আইসিইউতে কিছুক্ষণ পর মৃত্যু ঘটে। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক, আমিন। আমি আপনাকে যে ঘটনাটি শেয়ার করলাম সিরাজ ভাই, এটি 100% সত্যি। যদি কোনো শ্রোতা বা কেউ এই ঘটনাটি যাচাই বাছাই করতে চায়, তাহলে অবশ্যই আমাদের যশোরের এয়ারপোর্টে এসে বা এখানে আশেপাশে এসে কাউকে জিজ্ঞাসা করলে এই ঘটনার সত্যতা আপনারা পেয়ে যাবেন। তো আজকে সিরাজ ভাই আমি এখানেই আমার ঘটনাটি শেষ করছি। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আশা করছি যে তার যে শোনানো ঘটনাটা, সেই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি আব্দুল মজিদ লালমনিরহাট জেলা থেকে বলছি। আমি আজকে যে ঘটনাটা শেয়ার করব, এটা লালমনিরহাটের সেই অভিশপ্ত রাত বা মাটির ভোজ নামে পরিচিত। আমাদের লালমনিরহাট জেলা উত্তরবঙ্গের একটি জেলা। চারিদিকে ঘন জঙ্গল, তামাক ক্ষেত আর তিস্তা নদীর নির্জনতা। এই জেলাতেই লুকিয়ে আছে এমন এক ইতিহাস যা আজও গ্রামের বয়স্কদের মুখে শুনলে রক্ত হিম হয়ে যায়।
আজ থেকে কয়েক বছর আগের কথা। কাজের খোঁজে পাশের জেলা থেকে 5 জন লোক এসেছিল এই অঞ্চলে। তারা দিনমজুর। পেটের দায়ে মাইলের পর মাইল হাঁটতে তাদের দ্বিধা নেই। কিন্তু সেদিন তারা জানতো না যে তারা কোনো সাধারণ বাড়ির পথে নেই। তারা হাঁটছে সাক্ষাৎ এক জমের দুয়ারে, আশ্রয় খোঁজে। তারা সন্ধ্যা নামার আগেই আকাশ কালো করে বৃষ্টি শুরু হলো, সাথে হাড় কাঁপানো বাতাস। রফিক, সুমন, জব্বার, আসাদ ও মুরব্বী খলিল চাচা 5 জন মিলে তখন লালমনিরহাটের এক নির্গম এলাকায় মেটো পথ কাদায় ঠিক ঠিক করছে। হঠাৎ ঝোপঝাড়ের আড়ালে তারা দেখতে পেল বিশাল এক পুরনো জমিদার বাড়ি। শ্যাওলা ধরা দেয়াল, ভেঙে পড়া কার্নিশ, কিন্তু ভিতর থেকে আসছে এক মায়াবী হলুদ আলো। বৃষ্টির হাত থেকে বাঁচতে তারা গেট খুলে ভেতরে ঢুকলো। আশ্চর্যের বিষয় হলো গেটে কোনো তালা ছিল না। তারা বারান্দায় পা রাখতেই কড়কড় শব্দে মূল দরজা খুলে গেল। সামনে দাঁড়িয়ে ধপধপে সাদা পোশাক পরা এক বৃদ্ধ এবং এক বৃদ্ধা। বৃদ্ধার মুখটা ঘোমটায় ঢাকা থাকলেও তার চোখের মণি দুটো যেন অস্বাভাবিক সাদা। বৃদ্ধ শান্ত গলায় বললেন, এসো বাবা, এই বৃষ্টি রাতে বাইরে থেকো না। এ বাড়ি মেহমানদের জন্য সব সময় খোলা। ভেতরে ঢুকে তারা তো অবাক হয়ে গেল। বাইরে থেকে ভাঙ্গাচোরা মনে হলেও ভেতরটা যেন রাজার প্রাসাদ। ঝাড়বাতির আলোয় চারপাশ ঝলমল করছে। ক্ষুধার্ত মজুরদের জন্য খাবারের ব্যবস্থা করা হলো। ডাইনিং টেবিলে রূপোর থালায় ধোয়া ওঠা ভাত, ঘন ডাল আর খাসির মাংসের মতো দেখতে সুস্বাদু তরকারি। তারা গোগ্রাসে খাওয়া শুরু করলো। মাংসটা ছিল অকল্পনীয় স্বাদের, কিন্তু চিবানোর সময় কেন যেন মনে হচ্ছিল হাড়গুলো বেশি নরম। বৃদ্ধা বারবার এসে তাদের পাতে খাবার দিচ্ছিলেন, কিন্তু আশাদ লক্ষ্য করল বৃদ্ধার হাতের নখগুলো অস্বাভাবিক লম্বা এবং কুচকুচে কালো। খাওয়া শেষে তাদের একটি বড় ঘরে শুতে দেওয়া হলো। কিন্তু মাঝরাতে হঠাৎ ছাদের থেকে এক অদ্ভুত ঠকঠক শব্দে সবার ঘুম ভেঙে গেল। মনে হচ্ছিল শত শত মানুষ একসাথে নাচছে। কৌতূহল সামলাতে না পেরে রফিক আর জব্বার চুপি চুপি ছাদের দিকে গেল। ছাদের দরজার ফাঁক দিয়ে তারা যা দেখল তা দেখে তাদের চিৎকার করার শক্তিও হারিয়ে গেল। সেই বৃদ্ধা চাঁদের আলোয় এক অদ্ভুত নাচে মগ্ন। তার শরীরের হাড়গুলো নাচের তালে তালে মটমট করে ভাঙছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, বৃদ্ধা যেখানেই পা ফেলছে সেখান থেকেই মাটি ফুঁড়ে বেরিয়ে আসছে। পুরনো কঙ্কাল আর পচা মানুষের হাত। সেই কঙ্কালগুলো বৃদ্ধার সাথে তালে তালে তাল মিলিয়ে নাচছে, যেন পুরো ছাদটাই একটা জীবন্ত নরক। ভয়ে সিঁড়ি দিয়ে নামার সময় তারা করিডোরের দিকে তাকালো। দেয়ালে ঝোলানো জমিদার পরিবারের তৈলচিত্রগুলো বদলে গেছে। ছবিগুলো মুখ এখন বিকৃত, আর সেই ছবিগুলোর চোখ ও মুখ থেকে গল গল করে তাজা রক্ত ঝরছে। মনে হচ্ছিল দেয়ালগুলো থেকে কান্নার গঙ্গানি ভেসে আসছে। পালাতে গিয়ে সুমন ভুল করে পাশের একটি ঘরে ঢুকে পড়ল। সেখানে দেখলো বৃদ্ধা খাটের উপর একা বসে আছে, কিন্তু সে যা করছে তা কোনো মানুষের কাজ নয়। বৃদ্ধা তার হাতের চামড়াগুলো দস্তানার মতো টেনে ছিঁড়ে খুলে ফেলছে এবং আবার যত্ন করে সেগুলো গায়ে মাখছে। তার চামড়া ছাড়ানো হাত থেকে হল দিতে রস আর পুজ বেরোচ্ছিল।
বৃদ্ধা হঠাৎ সুমনের দিকে ঘাড় ঘুরিয়ে তাকালো। তার মুখ থেকে কোনো শব্দ বের হলো না, শুধু একটা পৈশাচিক হাসি তার চোয়াল পর্যন্ত বিস্তৃত হলো। সবাই একসাথে ঘরে জড়ো হয়ে দরজা বন্ধ করে দিল, কিন্তু আতঙ্ক তাদের পিছু ছাড়ল না। তারা যখন একটা তন্দ্রাচ্ছন্ন হলো, তখন তাদের সবার মস্তিষ্কে একসাথে এক ভয়াবহ স্মৃতি হানা দিল। তারা স্বপ্নে দেখল না, বরং অনুভব করল ঠিক 100 বছর আগে এই ঘরেই ডাকাতরা ঢুকেছিল। জমিদারের ছোট বাচ্চাদের কোলাল দিয়ে কোপানো হচ্ছে, গিন্নিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে চুল ধরে, রক্তের বন্যায় ভেসে যাচ্ছে মেঝে। তারা যখন চিৎকার করে জেগে উঠল, দেখলো তাদের গায়ের টিকারের রক্ত লেগে আছে, কিন্তু বাড়িটা আবার নিস্তব্ধ। ভোর হতেই তারা দৌড়ে বাড়ি থেকে বের হয়ে এলো। দিনের আলোয় পিছে ফিরে তাকিয়ে তারা স্তম্ভিত হয়ে গেল। কোথায় সেই প্রসাদ, কোথায় সেই ঝাড়বাতি? তাদের পিছনে দাঁড়িয়ে আছে এক জরাজীর্ণ কঙ্কালসার ধ্বংসস্তূপ, যেখানে বছরের পর বছর কোনো মানুষ বাস করেনি। চারদিকে শুধু ঘন জঙ্গল আর সাপের উপদ্রব। মেইন রাস্তায় আসার আগেই সবার পেটে শুরু হলো অসহ্য মোচড়। মনে হচ্ছিল পেটের ভিতর হাজার হাজার পোকা নড়াচড়া করছে। রাস্তার পাশেই বসে যখন তারা মলত্যাগ করলো, তাদের কলিজা শুকিয়ে গেল। তারা যা মলত্যাগ করলো তা বিষ্ঠা নয়, তা ছিল কালো মাটি, সব মানুষের চুল এবং ছোট ছোট হাড়ের টুকরো। তারা বুঝতে পারলো রাতে যা খেয়েছিল তা খাসির মাংস ছিল না, তা ছিল কবরের মাটি আর মানুষের পচা দেহাংশ। গ্রামের মানুষ তাদের উদ্ধার করার পর জানালো, ওই বাড়িতে যারা ঢুকেছিল তারা আর মানুষ থাকে না, তারা ওই অভিশপ্ত পরিবারের বোঝেরও অংশ হয়ে যায়। আজও সেই 5 জন দিনমজুর ঠিক মতো খেতে পারে না। ভাতের থালার দিকে তাকালেই তাদের মনে হয় মাটির উপর রক্ত চুইয়ে পড়ছে। আর সেই বৃদ্ধার চামড়া ছাড়ানো হাটের স্পর্শ তারাও আজও নিজের গায়ে অনুভব করে। লালমনিরহাটের ওই পথে আজও রাতে যারা যায় তারা শুনতে পায় সেই বৃদ্ধার নাচের শব্দ আর মাটির নিচ থেকে আসা কঙ্কালদের হাহাকার। রাসেল ভাই, আশা করি আজকের ঘটনাটা আপনার দর্শকদের সবার ভালো লাগবে। তো যদি সবার ভালো লাগে এবং আপনি যদি এটি প্রচার করেন এবং সবার যদি ভালো লাগে, আমি ইনশাল্লাহ পরবর্তীতে আরো একটি ঘটনা পাঠাবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ।